আসসালামু আলাইকুম। আমার আইসিটি ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, লেকচারার শাহমুদ কলেজ। আমি গত ক্লাসে আপনাদের আইসিটি চতুর্থ অধ্যায়ের একটি অংশ পড়েছিলাম। আজকে আরেকটি অংশ দেখাবো। এই অংশের আলোচনার ফলে আমরা যা যা শিখব। 1 নম্বর, ওয়েবসাইট কাঠামো বর্ণনা করতে পারবো, এবং আরেকটি হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। চলুন আজকে শুরুতেই আলোচনা করি ওয়েবসাইটের কাঠামো বর্ণনা শুরু করি। তাহলে ওয়েবসাইটের কাঠামোটা কি? ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে এবং প্রত্যেকটা পেজের বিভিন্ন উপাদান থাকে। এই উপাদান সাইটের অন্তর্গত এই উপাদানগুলো বিভিন্নভাবে সাজানো থাকে। ঠিক আছে, এই সাজানোর স্টাইলটাকেই বলা হয় কাঠামো। স্টাইল বা লেআউটকে বলে কাঠামো। ওয়েবসাইটের বিভিন্ন পেজের সাথে এগুলোর লিঙ্ক আপ করা থাকে। একটি ওয়েবসাইট কাঠামো মূলত 3 প্রকার। ওয়েবসাইট কাঠামোই হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার, নিচের ছবি দেখি তাহলে ভালো হবে। দেখেন এই নিচের চিত্রে আমার দেখা আছে ছবিগুলো। 1 নাম্বার হচ্ছে হোম পেজ, 2 নাম্বার হোম পেজ, 2 নাম্বার হচ্ছে মেইন সেকশন। এই যে এটা হচ্ছে মেইন সেকশন, আর এই যে পুরা অংশটা আমরা দেখছি এই অংশটা হচ্ছে সাবসেকশন। চলুন ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ দেখি। কাঠামো দেখলাম 3 ধরনের, এবং এই যে কাঠামোটা আছে, কাঠামো আবার প্রকারভেদ আছে। ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ মূলত 4 ভাগে বিভক্ত। একটা হায়ারার্কিক্যাল কি, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, একটা কম্বিনেশন কাঠামো। প্রথমেই আমরা একটা চিত্র দেখি। চিত্র দেখা যাচ্ছে কি দেখা আছে যে কলেজ, আর্টস, সায়েন্স, কমার্স, তারপরে নিচে সেকশন দেওয়া আছে। যদি আমরা কাঠামো বিচার করি, এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে মেইন সেকশন, এটা হচ্ছে সাবসেকশন, তাই না? কিন্তু এই যে কাঠামো সাজানোর স্টাইল দেখেন, প্রথমে একটা, তারপরে একটা, তারপরে আরেকটা, এই যে ট্রি সেট আপ পেন্টের মতো অনেকটা সাজানো, এই হায়ারার্কিক্যাল কাঠামো। তার কি বলছে দেখো, এই পদ্ধতিতে ওয়েবসাইটে বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে যুক্ত করা হয়। এতে করে ওয়েবসাইট ভিজিটর সহজেই বুঝতে পারে কোন অংশে প্রয়োজন অংশগুলো তথ্য রয়েছে। যেমন স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েবসাইটে এ ধরনের হয়ে থাকে। চিত্র দেওয়া আছে, আমরা একটা হসপিটাল দিয়েছি। হসপিটালে আমার কোন সার্ভিস দরকার, ডক্টর দরকার, না কোন লোকেশনে দরকার, পেশেন্ট ইনফরমেশন, হেলথ লাইব্রেরি, এটসেট্রা। এই উপরের মেনুটা খেয়াল করলেই কিন্তু আমরা সব পেয়ে যাবো যে আমাদের কোন সেকশনে যা দরকার। যে সেকশনে দরকার সেই সেকশনে ক্লিক দিয়ে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো। পরবর্তীতে আরো একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে দেখা যাচ্ছে যে এখানে একটা পেজের সাথে প্রত্যেকটা পেজের সম্পর্ক আছে। খেয়াল করে দেখি, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের সম্পর্ক আছে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। কি বলে? নেটওয়ার্ক কাঠামো। এ ধরনের কাঠামোতে সবগুলো পেজের সাথে একে অপরের সাথে লিঙ্ক থাকে। একটি মেইন পেজের সাথে যেভাবে অন্য পেজের যেমন লিঙ্ক থাকে, তেমনি অন্যান্য পেজের সাথে মেইন পেজের একটা লিঙ্ক থাকে। আমরা একটু ছবিটা খেয়াল করি। এই যে ছবি একটু দেওয়া আছে, দেখা যাচ্ছে পেজ 1 এ যে ছবি দেওয়া আছে, পেজ 2 এ একটা ছবি দেওয়া আছে, খেয়াল করে দেখি, এবং পেজ 3 তেও একটা ছবি। পেজ 3 এবং 4 দেখলে আমরা মোটামুটি ক্লিয়ার হবে। তখন পেজ 3 তে যদি থাকি, নেক্সট গেলে 4, ব্যাকে গেলে 2, 1 নাম্বার পেজ এখানেই আছে। এবং পেজ 4 এ খেয়াল করি, নেক্সট অপশনে ক্লিক যদি করি তাহলে আমরা কি 1 এ যাব, ব্যাকে যদি যাই তাহলে 3 এ যাব, অথবা আমি 2 এ যেতে পারি, 1 এ যেতে পারি। এভাবে আমরা লিংক আপ করে কাজ করতে পারি। তাহলে এইটা হচ্ছে কি গেল, নেটওয়ার্ক কাঠামো। পরবর্তী আরো একটা ছবি দেখি। এখানে ছবিটা অবশ্যই লেখা আছে যে ছবিটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচার কিরকম থাকে? একটি মেইন পেজ থাকে, তারপরে আরেকটা পেজ, এরপরে আরেকটা পেজ, এরপরে একটা পেজ, এবং এই কাজ শেষ হয়ে গেলে আবার প্রথমে গিয়ে আবার মেইন পেজের সাথে লিংক আপ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পেজ এবং সাব পেজগুলো এগুলো। সাধারণত অ্যাডমিশনের সময় ওয়েবসাইটে যেভাবে ফর্ম ফিল আপ করতে হয়, এটা অ্যাকচুয়ালি লিনিয়ার স্ট্রাকচারে করা হয়। ওকে, পরবর্তীতে যাই। তাহলে কি হলো, যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তখন তাকে লিনিয়ার স্ট্রাকচার বলে। কোনো পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব ডিজাইনার করার সময় ঠিক করে থাকেন।
এই ধরনের পেজগুলো সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট ইত্যাদি লিঙ্ক আপ থাকে। আমরা গুগলে পেজ সার্চ দিলেও নিচে কিন্তু 1 2 3 4 5 এভাবে 10টা 11টা লিঙ্ক আপ থাকে, এরকমও হতে পারে। পরবর্তীতে একটা ওয়েবসাইট দেওয়া আছে, 1 নম্বরে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে এখানে একটা, 3 নম্বরে দেওয়া আছে। এবার সিকোয়েন্স অনুযায়ী কাজগুলো করতে হয়। 1 নম্বরে কাজটা শেষ হলে 2 নম্বরে আলটিমেটলি এটার একটা কালার থাকে, সবুজ হয়ে গেল। পরবর্তী এটাতে ক্লিক করে এখানে কাজ করতে হয়, কাজ করার পর এটা সবুজ আর এটা দিতে, তারপরে অ্যাকাউন্ট এখানে ক্লিক দিলে মেইন কাজটা হবে। বুঝে গেল? পরবর্তীতে আমরা আসি, আরো একটা ছবি আছে। এখানে ছবিতে দেখা যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ট্রি স্ট্রাকচার এরকম হোম পেজ 2, পেজ 3, পেজ 4, এবং দেখুন প্রত্যেকটা পেজের সাথে আবার প্রত্যেকটা কি পেজের একটা কি কানেকশন আছে না? প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা কানেকশনকে বলে কি নেটওয়ার্ক কাঠামো। আবার এটা একটা ট্রির মতো আছে, ঠিক আছে? আবার এখানে একটু খেয়াল করি, এখানে পুরো ট্রির মতো আছে, আর এটা হচ্ছে কি সিকোয়েন্স অনুযায়ী আছে। হ্যাঁ, আর প্রত্যেক সিকোয়েন্স আবার এখানে আসছে। তাহলে কোনো তাহলে কি তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা হাইব্রিড কাঠামো। যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলে। অনেক সময় লিনিয়ার কাঠামো হায়ারারিক্যাল কাঠামোর মাধ্যমে মিশ্র কাঠামো তৈরি করা যায়। একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি ভিজিটরদের ভিজিট করাও সহজ হয়। ওকে, এই যে এখানে দেওয়া আছে, একটু খেয়াল করে দেখি, এইটা হচ্ছে কি লিনিয়ার, এইটা কি এটা হায়ারার্কিক্যাল, ঠিক আছে? ওকে, পরবর্তীতে আমরা আসি। পরবর্তীতে আমরা ওয়েবসাইটের প্রকারভেদ আমরা দুই ভাবে দেখব। এখন আপাতত একটা দেখি, কি গঠন ও বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত 2 ভাগে বিভক্ত করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েব পেজ বা ডাইনামিক ওয়েবসাইট। এখন স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? যে সকল পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল পেজকে স্ট্যাটিক পেজ বলে। যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েব পেজকে বলে ডাইনামিক স্ট্যাটিক ওয়েব পেজ বলে। সাধারণত HTML ভাষা ব্যবহার করে এটা করা হয়। আর ডাইনামিকটা সাধারণত কি করা হয়? আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে সে সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজ বলে। যেমন ক্রিকেটের লাইভ স্কোর, এটা কি ডাইনামিক ওয়েবসাইট। ফেসবুক, এটাও একটা ডাইনামিক ওয়েবসাইট। কারণ কি, আমি অ্যাকাউন্ট করার পর আমার ফ্রেন্ড সার্কেল অ্যাড করার পর ফ্রেন্ড সার্কেলের সংখ্যা বেড়ে যায়। সেই রকম ভাবে এটাও একটা কি ডাইনামিক ওয়েবসাইট। আবার অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, লোকাল ওয়েব পেজ আর আরেকটা হচ্ছে রিমোট ওয়েব পেজ। লোকাল ওয়েব পেজটা কি একটু দেখি। যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয়, সোর্স ড্রাইভ ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করে সেগুলোকে লোকাল ওয়েব পেজ বলে। এই ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় না। রিমোট ওয়েব পেজ, দূরবর্তী কোনো কম্পিউটারে সংরক্ষিত ওয়েব পেজগুলোকে রিমোট ওয়েব পেজ বলা হয়। রিমোট ওয়েব পেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। এই ধরনের ওয়েব পেজ ব্রাউজিং এর জন্য আলাদা ওয়েব অ্যাড্রেস জানা প্রয়োজন হয়। এই অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়। ওয়েব ব্রাউজিংটা কি? ওয়েব ব্রাউজিং এখানে একটু কঠিন ভাবে দেওয়া আছে, একটু সহজ বলি। ওয়েব ব্রাউজার এবং ব্রাউজিং এর ভিতরে পার্থক্য হচ্ছে এইটাই যে আমরা কোনো কিছু ইন্টারনেটে যখন খুঁজি, কোনো কিছু ইন্টারনেটে দেখি, উপস্থাপন করি এবং প্রয়োজন বোধে ডাউনলোড করে সংরক্ষণ করি, এই যে কাজগুলো করি এই কাজগুলোকেই বলা হয় ব্রাউজিং, ঠিক আছে? আর যে সফটওয়্যার মাধ্যমে করা হয় সেটা কি বলা হয়? ব্রাউজার। তাহলে ওয়েব ব্রাউজিং এবং ব্রাউজার ক্লিয়ার, বুঝে গেল? এরপরে বেশি প্রচলিত ওয়েব ব্রাউজার সমূহ ইন্টারনেট এক্সপ্লোরার, এটা বেশি ব্যবহৃত না হলেও সবার অপারেটিং সিস্টেমেই, ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেমে থাকে, বিকজ অফ সবাই আমরা মাইক্রোসফটের ব্যবহার করে থাকি। ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, অপেরা, এছাড়াও ইউসি ব্রাউজার এটসেট্রা।
তো এবার কিছু মেনু বারের বিভিন্ন অংশ পরিচিতি দেখি। মেনু বার বলতে একটু ভুল হয়েছে, যাতে মেনু বার হতো না, এটার নাম হতো ফরম্যাট বার, কারণ এটাকে বলা হয় ফরম্যাট বার। এটাকে বলা হয় কি? ফরম্যাট বার। তাহলে ফরম্যাট বারের কিছু একটা অংশ দেখি। ফরম্যাট বারের অংশ হচ্ছে কি, এটাকে হচ্ছে ফাইল, এটা সরি, এটাকে বলা হচ্ছে ব্যাক বাটন, এটাকে স্টপ বাটন, এটাকে ফরওয়ার্ড বাটন, এটাকে রিফ্রেশ বাটন, এটাকে বুকমার্ক বাটন বলা হয়, আর এটাকে বলা হয় অ্যাড্রেস বাটন, এইটাকে বলা হয় হোম বাটন, এটা হচ্ছে সার্চ, এক্সট্রা ভাবে সার্চ করতে চাইলে এই বাটনটা দেওয়া থাকে। তাহলে মূলত এটাই হচ্ছে ফরম্যাট বারের বিভিন্ন অংশ। ধন্যবাদ, আজকের ক্লাস এতটুকুই থাকলো।